স্যার স্যার গত ক্লাস থেকে একটা কোয়েশ্চেন ছিল, কে বলছেন? একটা টপিক। স্যার রোকেয়া বলছি। বলেন। টাইপস অফ ইন্টারঅ্যাকশনে যে আমরা তিনটা টাইপস দেখেছি, কমপ্লিমেন্টারি, কম্পিটিটিভ এবং নিউট্রাল। স্যার এই যে কমপ্লিমেন্টারি ফোর্সটা গ্রেটার দেন কম্পিটিটিভ ফোর্স দেওয়া হয়েছে, কিন্তু স্যার এটা মানেটা কি বোঝাচ্ছিল যে কমপ্লিমেন্টারি ফোর্স বলতে আমরা কি বুঝতেছি বা কম্পিটিটিভ ফোর্সটা কি বুঝতেছি, সেই ব্যাপারটা বুঝিনি। ইন্টারঅ্যাকশনের, হ্যাঁ থ্যাংক ইউ। ইন্টারঅ্যাকশনের টাইপস বা ক্যাটাগরি অফ ইন্টারঅ্যাকশন বিষয়টা একটু কন্ট্রাডিক্টরি। তো এখানে ইন্টারঅ্যাকশন কমপ্লিমেন্টারি, ওই বিষয়টা আমরা সাপ্লিমেন্টারি অনেক সময় বলতে পারি এখানে, বা কম্পিটিটিভ এন্ড নিউট্রাল, এই থিমগুলাকে বোঝানোর জন্য আমরা দুইটা ফোর্সকে এজিউম করে নিলাম। একটা সাপোজ বেনিফিশিয়াল, যে ওখান থেকে সুবিধাগুলা যেগুলো আসতে পারে, আর একটা হচ্ছে কতগুলো অসুবিধা হইতে পারে। এখানে অসুবিধাটাই হচ্ছে কম্পিটিটিভ ফোর্স বলা হচ্ছে, আর যে সব সুবিধাগুলো আসতে পারে এগুলাকে বলা হচ্ছে আমরা সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্টারি। এই দুইটার ব্যালেন্স, যেটা ব্যালেন্স যদি সমান হয় তাহলে তখন ওভারঅল বিষয়টা নিউট্রাল একটা সিচুয়েশন, যদি একটু বেশি হয় তাহলে কমপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি, অথবা যদি কম হয়ে যায় তখন এটা নেগেটিভ অথবা কম্পিটিটিভ, এমন একটা ভাবে আমরা আইডেন্টিফাই করবো। আর আজকের ক্লাসে এগুলো আরো বেশি আসবে। ওকে, তাহলে আমরা শুরু করি মনে হয়। আপনারা থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনারা যে দু একজন মনে সাউন্ড অফ করেন, কাইন্ডলি অফ করেন, আমি শুরু করবো এখনই, 9:04 বাজে। থ্যাংক ইউ স্যার। প্লিজ আপনারা খুবই রেসপন্সিবল। এই যে সব শব্দগুলো হচ্ছে, এগুলো তো আমি আবার ব্যাক করে দিয়ে আমাকে মিউট করতে হবে সবাইকে। এই যে ফাইন। এখন স্যার আমরা দেখেন যে টপিক 2 আজকে ইন্টারঅ্যাকশনস এট টিসিআই। আমরা কালকে দুটা বিষয় আপনাদের সামনে আসছিল, ইন্টারঅ্যাকশনের টাইপস বলার সময় ইন্টারঅ্যাকশনস এট টিএআই এন্ড টিসিআই। টিসিআই বিষয়টাতে এখানে আমরা ইন্টারঅ্যাকশনস এর কতগুলা ভ্যান্ডারমিয়ার এন্ড গ্লিজম্যান বলতেছিল যে দুইটা কম্পোনেন্ট এগ্রি সিলভিকালচারাল বা সিলভি এগ্রিকালচারাল সিস্টেমে when two components are associated or integrated, then there are several types of influence one to another. আমরা কালকে দেখলাম নিউট্রালিজম থেকে শুরু করে প্যারাসাইটিজম পর্যন্ত 8 ধরনের ইফেক্টের কথা, ইনফ্লুয়েন্সের কথা ভ্যান্ডারমিয়ার এন্ড গ্লিজম্যান বলতেছিল। কারণ এই বিষয়গুলো বাস্তবিকে যদি আমরা অবজার্ভ করি, কোন ধরনের সুবিধা, যেমন আজকের ক্লাসে রুকিয়া বলতেছিলেন যে স্যার কমপ্লিমেন্টারি আর কম্পিটিটিভ বিষয়গুলা কি, তো এগুলা বাস্তবে আমরা যেটুকু অ্যাগ্রো ফরেস্ট্রি নলেজ আমাদের হয়েছে, আমাদের এই পর্যন্ত 15, 16, 17 বা 20, 25টা ক্লাস যেটুকু হয়েছে, ওখান থেকে আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি যেটুকু রিয়েলাইজ করছি, এখন অ্যাগ্রো ফরেস্ট্রি একটা সাইমালটেনিয়াস অথবা সিকুয়েন্সিয়াল টাইপ কম্বিনেশন উইথ মাল্টিপল প্ল্যান্ট কম্পোনেন্টস। এখান থেকে আমরা একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টকে কি কি ধরনের ইনফ্লুয়েন্স করতে পারে এগুলো আজকে আইডেন্টিফাই করবো। ইন্টারঅ্যাকশনস এট টিসিআই, টি ক্রফ ইন্টারফেসে ওখানে কি কি ইন্টারঅ্যাকশন হইতে পারে, এমন একটা বিষয় আমরা নিয়ে আসি। এখানে দেখেন, আমরা এখানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন এখানে আপনাদের সামনে নিয়ে আসছি। এই যে বিষয়টা হচ্ছে একটা অ্যাগ্রো ফরেস্ট্রি সিচুয়েশন, একটা অ্যাগ্রো ফরেস্ট্রি ইকোসিস্টেম। এখানে ট্রিজ, ক্রপস আর কম্বাইন্ড, এখানে অ্যাবাভ গ্রাউন্ড বিলো গ্রাউন্ডের কতগুলা বিষয় আপনার সামনে এজিউম করা হয়েছে, হাইলাইট করা হয়েছে। দিস ইজ অ্যান অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম। এখান থেকে আমরা এই যে অ্যাবাভ গ্রাউন্ড এন্ড বিলো গ্রাউন্ডে, এই যে কালকে যেটা আমরা ক্যাটাগরি দেখাছিলাম টিসিআই তে, পজিটিভ, নেগেটিভ, অ্যাবাভ গ্রাউন্ড এন্ড বিলো গ্রাউন্ডে পজিটিভ, নেগেটিভ কোন কোন বিষয়গুলো থাকতে পারে। সাপোজ এখানে এই হাইপোথেটিক্যাল ফিগার থেকে এই ছবিটা কোন এক এমএস এর স্টুডেন্ট দ্বারা ড্র করাইছি আমি, এটা মাস্টার্স এর স্টুডেন্ট, আপনাদের ড্র করা ছবি আমি দেখাবো পরে। এই যে এখানে দেখেন উপরে বিভিন্ন জায়গাতে পয়েন্ট আউট করা আছে, কোথাও প্লাস, কোথাও মাইনাস, এমন কতগুলো বিষয় দেয়া আছে। এই বিষয়গুলো সাপোজ এখান থেকে আমি টোটাল সবগুলো বিষয় এখান থেকে বলা যাবে না, পরে পয়েন্ট আউট করে ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাস করবো, তখন আরো বেশি ক্লিয়ার হবে।
তাহলে অ্যাবাভ গ্রাউন্ড এই অংশটাকে ধরা হচ্ছে যে দিস ইজ দ্য সয়েল সারফেস এর একটা আমরা লাইন ইমাজিন করে তার উপরের যে সিচুয়েশনটা এটা অ্যাবাভ গ্রাউন্ড, এখানে পজিটিভ নেগেটিভ বিষয়গুলো থাকতে পারে। আর বিলো গ্রাউন্ডে উইদিন দ্য সয়েল এখানে পজিটিভ নেগেটিভ হইতে পারে। তাহলে এখানে সাপোজ এই জায়গাতে আমি একটা ইস্যু আপনার ওখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে লিটার ফল, গাছ থেকে যদি আমরা কোনো ফলিয়েজ কোনো অংশ ওখানে সয়েলের কন্ট্যাক্টে আসে, এটা ডিকম্পোজড হয়ে অর্গানিক ম্যাটার অ্যাড করে, এই অংশটা অবভিয়াসলি ফর ক্রপের জন্য এটা একটা পজিটিভ বিষয়। এরকম অনেক পজিটিভ অথবা অনেক নেগেটিভ বিষয়গুলো আমরা ওয়ান বাই ওয়ান লিস্ট করব পরের স্লাইড গুলাতে আর কি। এটা হবে আজকের ক্লাস আমাদের, যে ইন্টারঅ্যাকশনস এট টিসিআই। ইন্টারঅ্যাকশনস কিভাবে হবে, হবে অ্যাবাভ গ্রাউন্ডে হবে, পজিটিভলি অথবা নেগেটিভলি। এই যে পজিটিভ বিষয়টা যেটা রোকেয়া আজকে বলতেছিলেন যে পজিটিভ বিষয়টা যে কমপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি, যে এখান থেকে কতগুলা বিষয় অবভিয়াসলি ওয়ান টু অ্যানাদার দেয়ার ইজ ইনফ্লুয়েন্স, যেটাকে আমরা ইন্টারঅ্যাকশন বললাম। যে ট্রি থেকে কতগুলা বিষয় ক্রপের জন্য আসবে যেটা ক্ষতিকর হবে, কখনো আবার উপকারী হবে, উপকারী বিষয়টা পজিটিভ, আর আর যে অপকারী বিষয়টা হবে নেগেটিভ। এটা অ্যাবাভ গ্রাউন্ডে এই অংশের মধ্যে হইতে পারে ঘটনাগুলো, আবার এই অংশের মধ্যে হইতে পারে, বিভিন্ন ভাবে এখানে পয়েন্ট আউট করা আছে। এগুলো আমরা লিস্ট আকারে দেখবো পরের স্লাইডে। আমরা পরের স্লাইডে যাই। এখানে অ্যাবাভ গ্রাউন্ড অংশগুলো আমরা লিস্ট করব এখানে, বা এগুলো নিয়ে একটু ডিসকাশনে যাব। অ্যাবাভ গ্রাউন্ডে বলা হচ্ছে পজিটিভ, বেনিফিশিয়াল, প্রোডাকশন ইনক্রিজিং, প্রোডাকশন এনহ্যান্সিং ইন্টারঅ্যাকশনস। এই বিষয়গুলো আমরা ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাশনে যাব অ্যাবাভ গ্রাউন্ডে। দেখুন ফার্স্ট ওয়ান এখানে বলা আছে, দেখেন যে একটা ইন্টারঅ্যাকশনের কথা বলা আছে যে শেডিং ট্রিজ। এই বিষয়টা ট্রি শেডটাকে এখানে পজিটিভ ইফেক্ট আকারে আমরা নিয়ে আসছি, স্ট্রেস রিডাকশন। যে শেড অবভিয়াসলি একটা কমফোর্টেবল বিষয়, যখন ট্রি শেড যখন ওপেন সানলাইটে হিউজ হিট জেনারেট করে, ওখানে যদি একটা শেড কন্ডিশন ডিজায়ার করা যায়, শেড কন্ডিশন অ্যাভেলেবেল হয়, দেন বিষয়টা কিছুটা কমফোর্ট হয়। এই বিষয়টাকে আমরা কিভাবে পজিটিভ আকারে দেখানো যায়, এমন একটা কতগুলো বিষয় বলা হচ্ছে রিডিউস টেম্পারেচার অথবা টেম্পারেচার ফ্লাকচুয়েশন। তো যখন ট্রিজ এন্ড ক্রপ, অনেক ক্রপই থাকে, যে আমরা যদি ফটোসিনথেসিস এন্ড লাইটের রিলেশন, কেউ কিছু বলবেন? ফটোসিনথেসিস এন্ড লাইটের রিলেশনটা আমরা দেখি যে অবভিয়াসলি এসেনশিয়ালি নিড লাইট ফর ফটোসিনথেসিস পারপাস, বাট কতটুকু পরিমাণে দরকার। এই জন্যই কতগুলো রিলেশন, এইসব ইন্টারঅ্যাকশন আপনার আমি যদি সুযোগ থাকে আমি একটু দেখাবো, যে বিভিন্ন ক্রপের ক্ষেত্রে ক্রপের ক্লাসিফিকেশন আমরা একটু এইভাবে জানি, অন্তত C3 এন্ড C4 প্ল্যান্ট। C3 এন্ড C4 প্ল্যান্ট আমাদের ধারণা আছে যে সাপোজ এই দুইটা ক্যাটাগরির মধ্যে যদি আমরা লাইট আর ফটোসিনথেসিসের একটা সিগনিফিকেন্স দেখাই, এখানে দেখা যাচ্ছে যে ফর C3 প্ল্যান্ট অ্যাভেলেবল সানলাইটের নিয়ার 50% or 40 to 50% লাইট অ্যাভেলেবল থাকলে 100% ফটোসিনথেসিস ওখানে হয় একেবারে। আর C4 প্ল্যান্টের ক্ষেত্রে নিয়ার 70% or above 70% লাইট অ্যাভেলেবল থাকলে 100% ফটোসিনথেসিস হয়। তো এই পারপাসে ফটোসিনথেসিস এনশিওর করে যদি একটা পার্শিয়াল শেড কন্ডিশন আসে, তখন হয়তোবা বিভিন্নভাবে ক্রপের জন্য কতগুলা বিষয় সুবিধা এখানে আসতে পারে। অনেক সময় হাই টেম্পারেচার, অনেক বেশি এক্সট্রিম টেম্পারেচার অথবা লো টেম্পারেচার, দুইটার মধ্যে এই বিষয়টা শেড কন্ডিশনে ফ্লাকচুয়েশনটাও একটা রিজিড কন্ডিশনে কখনো কখনো থাকে। তারপরের যে পয়েন্টটা আমরা আপনাদের বলতেছি রিডিউস, উপরের পয়েন্টের সাথে রিলেট করে, রিডিউস ভেপার প্রেসার ডেফিসিট অথবা ড্রাইং পাওয়ার বলা হচ্ছে। যে অনেক সময় যে যত পরিমাণ যত বেশি হিট থাকবে, যত সানশাইন অ্যাভেলেবল হবে, ইভাপোরেশন তত বেশি হবে। ইভাপোরেশন দ্যাট মিনস সয়েল থেকে ময়েশ্চার চলে যাওয়া, ড্রাই হওয়া। তো এই বিষয়টাকে ময়েশ্চারের অ্যাভেলেবিলিটি লস হওয়া অথবা ওয়াটার স্ট্রেস কন্ডিশনে যাওয়া অথবা ড্রটের ইফেক্টটা ক্রিটিক্যালি এখানে হাইলাইটেড হওয়া। তো এই বিষয়টা পার্শিয়াল শেড বিষয়টাকে মিনিমাইজ করে টু মিনিমাইজ দা যেটাকে আমরা বলি ইভাপোরেশন, এমন পারপাসে। তো এই বিষয়গুলো পজিটিভ আকারে হইতে পারে অনেক সময়। এটা যে পজিটিভ বিষয়টা 100% না 40% না কত কিভাবে সিগনিফিকেন্ট বিষয়টা, এটা হচ্ছে কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। দেন আরেকটা বিষয় বলা হচ্ছে যে বেনিফিশিয়াল ফর
এটা কি আমাদের স্টুডেন্ট? এটা রাঙ্গামাটি গেছে কে? বেনিফিশিয়াল ফর টি, কফি, কোকোয়া বা এই বিষয়গুলো আমরা জানি যে অন্তত টি সম্পর্কে আমাদের ধারণা আছে, টি, কফি, কোকোয়া তিনটাই একই ধরনের ক্রপ, তার জন্য পার্শিয়াল শেড এসেনশিয়ালি নেই। টি এন্ড ক্রপ, টি এস ক্রপ আর সেই ট্রি এস ট্রি দুইটা যখন কম্বাইন্ড হয় ওটাকে আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম হিসেবে ডিফাইন করি। তখন ওই সিস্টেমের মধ্যে অবভিয়াসলি শেড বিষয়টা পজিটিভ রোল প্লে করে। টু প্রডিউস কোয়ালিটি টি, শেড এসেনশিয়াল ইন নিড। এই জন্যই আমরা এখানে এই শেডটাও বেনিফিশিয়াল বিষয় আকারে আমরা এখানে একটা ইন্টারাকশন ওই গাছের জন্য, ওই সব ক্রপ গুলার জন্য ট্রি শেড এখানে বেনিফিশিয়াল। এই টাইপ গুলোকে আমরা যখন আপনাদেরকে টাইপস অফ ইন্টারাকশন করেছে অনেক কনকমিটেন্ট টাইপ, যেখানে বোথ ট্রিজ এন্ড ক্রপ কম্পোনেন্ট আর প্যারালালি একই সময় একই জমিতে হোল তাদের সিস্টেম ব্যাপী থাকে, তখন তাকে কনকমিটেন্ট টাইপ অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম বলা ছিল। তো ওখানে অবভিয়াসলি শেড বেনিফিশিয়াল। পরের যে বিষয়টা, আমরা ক্রপকে কতগুলা বিষয় শেডের উপরে বা লাইট এটার উপরে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। তাহলে ওখানে একটা কন্ডিশন আসে যে অনেকগুলা ক্রপ শেড লাভিং, দেন আমার এই তার সাথে রিলেট করে শেড টলারেন্ট আর একটা শব্দ নিয়ে আসি, শেড লাভিং এন্ড শেড টলারেন্ট। শেড লাভিং বলতে ওই ক্রপ গুলাকে শেড লাভিং বলি আমরা যে ক্রপ গুলা শেড কন্ডিশনে তার গ্রোথ, তার ইল, তার প্রোডাক্টিভিটি, তার পারফরমেন্স রিলেটিভলি বেটার দেন লাইট কন্ডিশন, তাহলে ওগুলাকে শেড লাভিং বলা হয়। তার সাথে রিলেট করে আমরা আরেকটা শব্দ বলি শেড টলারেন্ট। যেমন আজকে আমার সাথে ফার্স্ট যে ইন্টারাকশন হলো রোকেয়া, রোকেয়া অ্যাভেলেবেল আছেন, তাহলে আপনি শেড টলারেন্ট কি বলতে পারেন? স্যার সে যে টলারেন্ট মানে যে প্লান্ট গুলো ছায়ার মধ্যেও সার্টেন করতে পারে, সেখানে টিকে থাকতে পারবে, এইরকম তার মধ্যে সাস্টেনাবিলিটি হয়তো বা আছে না, এই আমি জাতীয় বললাম প্লান্ট শেড গুলো। লাভিং কন্ডিশনটা হচ্ছে শেড কন্ডিশনে তার ইল ভালো হবে অথবা রিলেটিভলি বেটার পারফরমেন্স হবে কম্পেয়ার টু লাইট কন্ডিশন, দিস ইজ শেড লাভিং। তাহলে শেড টলারেন্ট হবে শেড কন্ডিশনটাকে টলারেট করতে পারে, লাইট তার জন্য প্রবলেম না, এমনটাই। ওকে, থ্যাংক ইউ স্যার। দেন আরেকটা বিষয়, পরের যে পয়েন্টটা, শেড পারপাস ফেভারেবল ইন মাইক্রো অর্গানিজম পপুলেশন এন্ড মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। আমরা জানি যে সয়েলের মধ্যে আমরা যখনই গ্রিন মেনুরিং বা আদার কোনো সোর্স থেকে হিউমাস অর্গানিক ম্যাটার আমরা অ্যাড করি, তো এইসব বিষয়গুলো বিফোর অর্গানিক ম্যাটার তৈরি হওয়ার আগে ডিকম্পোজিশন একটা বিষয় এসেনশিয়ালি নিড। আফটার ডিকম্পোজিশন দে প্রডিউস অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটারটা যখন তৈরি হয় ওখান থেকে মিনারেলাইজেশন হয়, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল ফর্মে আসে ফর বোথ পারপাস। ডিকম্পোজিশন এন্ড মিনারেলাইজেশন দুই জায়গাতেই মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, মাইক্রো অর্গানিজমের হেল্প না থাকলে ঘটনাগুলো ঘটবে না। উইদাউট মাইক্রো অর্গানিজম কখনোই ডিকম্পোজিশন হবে না, আমার পিছনে যে বৃষ্টি উইদাউট মাইক্রো অর্গানিজম ওখানে মিনারেলাইজেশন হবে না। favorable for microorganism or microorganism population and microbial activity। এই পারপাসে মাইক্রো অর্গানিজম গুলা দুই পারপাসে, যেহেতু মাইক্রো অর্গানিজম এসেনশিয়ালি নিড ফর মিনারেলাইজেশন এজ ওয়েল এজ ডিকম্পোজিশন, তখন শীত কন্ডিশনে অথবা ফুল সানলাইটে মাইক্রো অর্গানিজম একটা নির্দিষ্ট টেম্পারেচার রেঞ্জের বাইরে ওরা সাস্টেইন করতে পারে না। আমরা ইউজুয়ালি জানি যে এইসব মাইক্রো অর্গানিজম যেসব এসেনশিয়াল নিড ফর ডিকম্পোজিশন এন্ড মিনারেলাইজেশন পারপাস, তাদের জন্য আপ টু 30°C এর কাছাকাছি রেঞ্জে ওদের পপুলেশন অপটিমাম থাকে। এর চেয়ে বেশি হলে পরে তাদের পপুলেশন রিডিউস করতে থাকে। এজ এ রেজাল্ট মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কমে, মাইক্রো অর্গানিজম গুলার যখন তার অ্যাক্টিভিটি কমে যায় তখন সে অর্গানিক ম্যাটার তৈরি করা অথবা নিউট্রিয়েন্টকে অ্যাভেলেবল ফর্মে নিয়ে আসা থ্রু মিনারেলাইজেশন ওয়ে, এই কাজগুলো একটু কমে যায়। এজ এ রেজাল্ট পার্শিয়াল শেড কন্ডিশনে তাদের পপুলেশনটাকে অপটিমাম রাখার জন্য সহযোগিতা করে অথবা তাদেরকে সার্ভাইভ করার জন্য একটা পরিবেশ তৈরি করে। এই জন্য এই আসপেক্টে শেড ট্রি বিষয়গুলো এই বিষয়গুলো পজিটিভ হিসাবে আমরা ডিফাইন করতে পারি।
তারপরে দেখেন আরো কতগুলো বিষয় আসছে এখানে। লাইট রিলেটেড অনেক সময় অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেমে আমরা বলতেছি যে পিএআর একটা শব্দ আসে, ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন। টোটাল সানলাইট যেটা আমরা অ্যাজ ইউজুয়ালি দেখি, ওই লাইটটা বিভিন্ন সেগমেন্টে আমরা ডিভাইড করি। টোটাল সানলাইট কখনোই প্ল্যান্ট ইউটিলাইজ করতে পারে না। টোটাল সানলাইটের একটা মাইনর অংশ আমরা ভিজিবল লাইট হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি হিউম্যান আইস, যেটাকে আমরা স্মল ফ্র্যাকশন 400 to 700 ন্যানোমিটার রেঞ্জের এইটুকু লাইটকে বিভিন্ন ওয়েভলেংথ আকারে ডিফাইন করে ওটাকে আমরা রিকগনাইজ করতে পারি হিউম্যান আইস। ওই অংশের যে অংশটা ভিজিবল লাইট 400 থেকে 700 ন্যানোমিটার, যে অংশটা ওর একটা 1/4 অংশকে বলা হয় পিএআর, ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন। ওই লাইটটার এফিশিয়েন্ট ইউটিলাইজেশন হচ্ছে বলা হচ্ছে অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেমে। কিভাবে? এই ওয়ার্ডটার সাথে আমরা বলতেছি রিডিউস ওয়াস্টেজ অফ পিএআর। যখনই C3, C4 প্ল্যান্ট অথবা শেড লাভিং, শেড টলারেন্ট প্ল্যান্ট গুলার কম্বিনেশনে আমরা একটা মাল্টি স্টোরেড অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম বা ডিফারেন্ট পার্টিশনিং অফ লাইট ইন ডিফারেন্ট লেয়ার্স, দ্য মাল্টি লেয়ার সিস্টেম ডেভেলপ করতে পারি, তখন লাইটের একটা পার্টিশনিং হবে অ্যামং দ্য ডিফারেন্ট লেয়ার্স। এজ এ রিজাল্ট লাইট হয়তো বা লোয়ার লেয়ারে যেটুকু দরকার ওখান থেকে ফিল্টার হয়ে মিডল লেয়ার, আপার লেয়ার, এরকম যদি এই পরিবেশটা তৈরি করা খুব ইজি না। তবে আমরা যদি থিওরিটিক্যালি যেটুকু জানতেছি, এটা যদি প্র্যাকটিক্যালি আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে পারি ডিফারেন্ট লেয়ারের মধ্যে লাইটের পার্টিশনিং, অবভিয়াসলি দিস সিচুয়েশনে আমরা বলতে পারবো যে এখানে ফটোসিনথেটিক যে রেডিয়েশন তার ইউজটা এফিশিয়েন্টলি হবে, তার ওয়াস্টেজ, তার অপচয় কম হবে, এমন একটা বিষয় আসতে পারে। অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম এনশিওর যে পার্টিশনিং অফ লাইট among the different layers of different components। তারপরে অ্যাগ্রো ফরেস্ট্রি থেকে এই বিষয়টা পজিটিভ একটা বিষয় হতে পারে। দেন বায়োমাস কন্ট্রিবিউশন বলতে এখানে আমরা এই অংশটাকে সয়েলের মধ্যে বায়োমাস আকারে অর্গানিক ম্যাটার অ্যাড করার জন্য যে অংশটা, এই অংশটাকে পজিটিভ আকারে বলতেছি। আর সিস্টেম থেকে বায়োমাস যেটুকু আমরা প্রোডাকশন হিসেবে পাচ্ছি, এটা তো অবভিয়াসলি প্রোডাক্ট, ওটা আলাদা বিষয়, এটা ইকোনমিক পারপাসে, এটা এজ এ হোল এটা সবার জন্য কমন পজিটিভ বিষয়। বাস এখানে লিটার ফল, প্রুনিং ম্যাটেরিয়ালস, ক্রপ রেসিডিউস, সয়েলের মধ্যে গাছ থেকে ফলিয়ের যে অংশটা অটোমেটিক্যালি আসে, এটা লিটার ফল বলি আমরা। প্রুনিং ম্যাটেরিয়ালস আমরা আর্টিফিশিয়ালি প্রুনিং করে যে অংশটা সয়েলের কন্টাক্টে আসে আমরা ওইটা, অথবা হারভেস্ট করার পরে ক্রপের রেসিডিয়াল যে অংশটা সয়েলের মধ্যে থেকে যায়। এই তিনটা বিষয় ডিকম্পোজড হয়ে সয়েলের মধ্যে অর্গানিক ম্যাটার অ্যাড করার অথবা সয়েলের ফার্টিলিটি, সয়েলের মধ্যে বিভিন্ন রেশিওতে নিউট্রিয়েন্ট অ্যাড করার একটা স্কোপ থাকে। এজ এ রেজাল্ট such type of biomass contribution সয়েলের মধ্যে পজিটিভ একটা রোল নিয়ে আসে। অ্যাবাভ গ্রাউন্ড থেকেই ঘটনাটা ঘটে, এই জন্য অ্যাবাভ গ্রাউন্ডের বিষয়টা মেনশন করা হয়েছে। তারপরে রেইনফল পারপাসে দুইটা পজিটিভ বিষয় এখানে বলা হচ্ছে অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেমে। রিডিউস রেইনড্রপ ভেলোসিটি অ্যাজ ওয়েল এজ ইরোশন। তাইলে রেইনফলের ডাইরেক্ট ইম্প্যাক্ট যখন সয়েলে হবে, তো এ ট্রি উইদিন দ্য সিস্টেম অফ অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম, এ ট্রি সে ক্যান প্লে টু টাইপস অফ রোল। ওকে বলা হয় যে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে, কাভার ক্রিয়েট করে। কাভারটা বলতে রেইনফলের যখন গাছ তার নিজস্ব মরফোলজি দ্বারা একটা কাভার ক্রিয়েট করে, তখন রেইনফলের ডাইরেক্ট ইম্প্যাক্ট সয়েলে হতে পারে না, হয়তো বা গাছের লিফে পড়ে, স্টেমে পড়ে, তারপরে সয়েলের কন্ট্যাক্টে আসে। এজ এ রেজাল্ট ডাইরেক্ট ইম্প্যাক্ট টু দা সয়েল এই বিষয়টা কমনলি হয় না। তো যখন ডাইরেক্ট সয়েল রেইনফল অথবা রেইন ড্রপ সয়েলের কন্ট্যাক্টে আসে, তখন যত ইরোশন হবে, যখন এটা ভায়া স্টেম ফ্লো অথবা লিফ ফ্লো হয়ে নিচে আসে, তখন এই বিষয়টা একটু মিনিমাইজড হয়। এই পারপাসে বলা হচ্ছে যে ওখানে এই বিষয়টা একটা পজিটিভ অ্যাসপেক্ট। দেন ওয়েট ডিপোজিশন অফ নিউট্রিয়েন্ট। আমরা জানি যে হিউজ নাম্বার অফ আমরা যত যে প্ল্যান্ট এলিমেন্ট গুলো আছে, যেগুলা তার মধ্যে আমরা 16টা বা 20টাকে আমরা এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস বলি, যেগুলা প্ল্যান্ট প্রোডাকশনের জন্য প্ল্যান্টের বিভিন্ন পারপাসে তাদের ফিজিওলজিক্যাল প্রসেসে তাদের নিড। তো এই নিউট্রিয়েন্ট এলিমেন্ট গুলা অ্যাটমসফিয়ারে ফ্লোটিং অবস্থায় থাকে। তো কখনো এটা যখন বৃষ্টি হয়, রেইনফলের সময় রেইনফলের সাথে এগুলা লিফের কন্ট্যাক্টে আসে। যখন লিফের কন্ট্যাক্টে আসে, লিফ এগুলাকে ওখান থেকে কিছু কিছু নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে ইউটিলাইজ করার একটা সুযোগ থাকে। এজ এ রেজাল্ট ওই ডিপোজিশনটাকে বলা হচ্ছে যে নিউট্রিয়েন্টের ওয়েট ডিপোজিশন। তো ওই গাছ থাকাতে এইটুকু মাইনর একটা অংশ হইলে ওই কাজটা হয়। তো এই বিষয়টা পজিটিভ আকারে আমরা ডিফাইন করতে পারি। দেন উইন্ড রিলেটেড দুই একটা পয়েন্ট এখানে বলা আছে। উইন্ড যে প্রোটেক্ট
আমরা আপনাদেরকে একটা সিস্টেম দেখাচ্ছি পারভেজ, সরি আমি জানি না ডিসেকশনের মনে হয় পড়ানোর বাকি ছিল, পারভেজ এটাকে ওভারকাম করার বা ওখানে ওটা আপনাদেরকে পড়ানোর কথা ছিল, শেল্টার বেল্ট অথবা ওয়াইন ব্রেক। তো এই জন্য ট্রি যখনই তার নিজস্ব মরফোলজি দ্বারা স্ট্রং উইন্ড, হট উইন্ড অথবা উইন্ডের সাথে যেসব পলিউটেড সাবস্টেন্স গুলো থাকে এগুলোকে ফিল্টার করে একটা পিওর এয়ার মধ্যে বিষয়টা এনশিওর করে, তখন এই বিষয়টাকে আমরা বলছিলাম শেল্টার বেল্ট বা ওয়াইন ব্রেক। তাহলে এখানে গাছের ওই ব্যারিয়ার অ্যাপ্রোচ দ্বারা বা ব্যারিয়ার ক্রিয়েট করে সে উইন্ডের ভেলোসিটি রিডিউস করতে পারে। যে ভেলোসিটিটা অনেক সময় আমরা জানি যে ন্যাচারাল হ্যাজার্ড যেগুলো যখন গুলো হয়, আমরা বিভিন্ন ন্যাচারাল যে সব ক্যালামিটিস গুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে যে আমাদের যে বিভিন্ন যে ঝড়গুলা হচ্ছিল যেমন সিডর এই টাইপ এইসব যে বিষয়গুলা, ওখানে এখানে গাছের একটা রোল থাকে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে। ওখানে গাছের যদি বিশেষ করে আমাদের সুন্দরবন, এই যে এই ম্যানগ্রোভ ফরেস্ট যদি না থাকতো হয়তোবা এইসব টাইডাল হ্যাজার্ড গুলার আর ইফেক্ট আরো বেশি হইতো। এই জন্য অনেক সময় আমরা আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন, আমরা আমাদের একটা রিসোর্স যেটা ওইটাকে আমরা অনেক সময় ফ্রন্টলাইন সোলজার বলি এগেইনস্ট দা টাইডাল হ্যাজার্ড। তো ওরা ওখানে বিভিন্ন ভাবে প্রোটেক্ট করে। এই জন্য গাছটার যে প্রোটেক্ট ক্রপ কম্পোনেন্ট ফ্রম ব্লোয়িং এন্ড উইন্ড ভেলোসিটি, তাহলে এইভাবে এই অংশটা পজিটিভ আকারে আমরা ডিফাইন করতে পারি। তারপরে আরেকটা বলা হচ্ছে যে উইন্ড থেকে বাতাসের মাধ্যমে অ্যাটমসফিয়ারের মধ্যে যেসব নিউট্রিয়েন্ট গুলো থাকে, একটু আগে বললাম যে ওয়াটার রেইনফলের সাথে কন্ট্যাক্ট হয়ে গাছের লিফের কন্ট্যাক্টে আসে, দেন এগুলা আবার বাতাসের সহযোগিতায় লিফের কন্ট্যাক্টে যখন আসে, এগুলো ড্রাই কন্ডিশনে নিউট্রিয়েন্ট গুলো লিফের কন্ট্যাক্টে আসলে কিছু কিছু লিফ এগুলাকে অ্যাড করার বা অ্যাবজর্ব করার, ইউটিলাইজ করার একটা সুযোগ থাকে, ওগুলোকে ড্রাই ডিপোজিশন বলা হয়। তাহলে এই 5টা পয়েন্ট এখানে শেড থেকে শুরু, শেড, লাইট, বায়োমাস কন্ট্রিবিউশন, রেইনফল এন্ড উইন্ড, এগুলাকে আমরা পজিটিভ ইন্টারঅ্যাকশন বলতে পারি অ্যাবভ দা গ্রাউন্ড। দেন আরো কতগুলো বিষয়। জি, ড্রাই ডিপোজিশন আর লিটার ফল এই দুইটা ইয়াকে আরেকবার একটু বলবেন? অবভিয়াসলি, ওকে, থ্যাংক ইউ স্যার। লিটার ফল, লিটার বলি আমরা ওই অংশটাকে যেটা আবর্জনাটাই বাংলা বলা, যে গাছ থেকে যে অংশটা গাছের পচা পাতা অথবা গাছের একটা টুইক যেটা নষ্ট হয়ে গেছে, এটা যখনই অটোমেটিক্যালি সয়েলের কন্ট্যাক্টে এসে ডিকম্পোজড হয়ে অর্গানিক ম্যাটার তৈরি করার ক্যাপাসিটি থাকে, ওইটাকে আমরা লিটার বলি, লিটার ফল বলি। আর দেন ওয়েট ডিপোজিশন অথবা ড্রাই ডিপোজিশন, নিউট্রিয়েন্ট এলিমেন্ট এজ নরমালি অ্যাটমসফিয়ারের মধ্যে ফ্লোটিং অবস্থায় থাকে। এগুলা কখনো বাতাসের কন্ট্যাক্টে, যখন লিফের বাতাসের প্রবাহের সাথে যখন লিফের কন্ট্যাক্টে আসে, কিছু কিছু লিফ কিছু কিছু নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে তার ফিজিওলজিক্যাল প্রসেসে কাজে লাগায়। তো ওই ডিপোজিশনটাকে বলা হচ্ছে ড্রাই ডিপোজিশন। আর যখন রেইনফলের কন্ট্যাক্টে রেইনফলের সহযোগিতা লিফের কন্ট্যাক্টে এসে আর গাছ ওইটাকে কাজে লাগায়, তখন ওইটাকে বলি আমরা ওয়েট ডিপোজিশন। ওকে স্যার। তারপরে কি বলেন স্যার? ওই যে রিডিউস ওয়াস্টেজ অফ পিএআর, এটা স্যার আরেকবার একটু বললে ভালো হতো। কে বলছেন? স্যার আমি সেতু, বি সেকশন। বি সেকশনের সেতু বলছেন আপনি। পিএআর, পিএআর শব্দটার মিনিংটা বলেন দেখি আপনি। সেতু, পিএআর মানে কি? পার্সেন্টেজ অফ ওই স্যার অ্যাক্টিভ রেডিয়েশন না কি জানেছিলাম, ভুলে গেছি। এটা ছিল লাইটের একটা অংশ যেটা ফটোসিনথেসিস পারপাসে কাজে লাগে। ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন, ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন, এটা পিএআর। ওই পিএআর অংশটাই লাইটের একটা সেগমেন্ট। টোটাল সানলাইট কখনোই গাছ ইউটিলাইজ করতে পারে না, আপনিও পারেন না। টোটাল সানলাইটের 400 থেকে 700 ন্যানোমিটার এই অংশটা আমরা কি বলি ভিজিবল লাইট, আমাদের চোখ এটাকে দেখতে পারে। তো 400 ন্যানোমিটারের ছোট হলে এটাকে বলি শর্ট ওয়েভ, আর 700 বড় হলে বলি লং ওয়েভ। তাইলে অথবা আলট্রাভায়োলেট, রেডিও অথবা ইনফ্রারেড, রেগুলাকে ওগুলাকে আমাদের আমরা দেখতে পারি না বা দেখার সুযোগ থাকে না, হলে ক্ষতিকর হবে। তো এই রেঞ্জের অংশটাকে আমরা দেখতে পারি। আর বাকি অংশগুলাকে অ্যাটমসফিয়ারের মধ্যে আর্থ অথবা ইউনিভার্স অটোমেটিক্যালি ওগুলোকে ফিল্টার করে যেটুকু অংশ আমরা দেখতে পারবো এগুলাই পৃথিবীতে আসে। তার একটা অংশকে বলা হয়, তার 1/4 অংশ হচ্ছে পিএআর, যেটা রেডিয়েশন, যে রেডিয়েশনটা ফটোসিনথেসিস পারপাস ইউটিলাইজ হয়। তো আমরা এখানে এটা রিডাকশনটা বা এফিশিয়েন্ট ইউটিলাইজেশন এভাবে বলছিলাম। অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট থাকে, বড় ছোট, এর মধ্যে কতগুলা শেড লাভিং, শেড টলারেন্ট,
সবগুলার লাইট ডিমান্ড একই রকম না। তো লাইট ডিমান্ড পারপাসে C3 প্ল্যান্টের লাইট ডিমান্ড একটু কম, ফটোসিনথেসিস পারপাসে C4 প্ল্যান্টের একটু বেশি, অথবা সেই টলারেন্টের মোটেও নাই। এগুলো অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে যদি আমরা বিভিন্ন লেয়ারে অ্যাকর্ডিং টু দেয়ার লাইট ডিমান্ড আমরা যদি বিভিন্ন লেয়ার ক্রিয়েট করে করতে পারি, তখন লাইট অটোমেটিক্যালি নেচার থেকে ফিল্টার হয়ে বিভিন্ন জায়গাতে সে যার যতটুকু প্রয়োজন এটুকু ইউটিলাইজ করার একটা স্কোপ তৈরি হতে পারে। এজ এ রেজাল্ট আমরা বলতে পারি যে এখানে পিআর এর এফিশিয়েন্ট ইউটিলাইজেশন হয় অথবা ওয়াস্টেজটা রিডিউস হয়। থ্যাংক ইউ স্যার। ওকে, এখন আমরা 6 নম্বর পয়েন্টে আসি। স্যার একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে ফটোসিনথেসিস কত পার্সেন্ট হয়, এটা একটা বিষয় বলছিলেন একদম শুরুতে। কে বলছেন? সামিন। আপনাকে আমি খুঁজছিলাম শুরুতে ক্লাসে ঢোকার পরে। সামিন ইসলাম, আপনি সি সেকশনের? জি স্যার। ওকে, আমি এই ক্লাসে ঢোকার পরে আমি বলছিলাম সামিন ইসলাম অ্যাভেলেবল থাকলে আমার সাথে কথা বলেন, আপনার সাথে আমি ক্লাস শেষে আবার কথা বলবো। ওকে স্যার, ওখানে ছিল যে ড্রাইং পাওয়ার একটা বিষয় ছিল, ভেপার প্রেসার ডেফিসিট। তাহলে অ্যাজ ইউজুয়ালি কিন্তু যখন ফুল সানলাইট থাকে তখন ইভাপোরেশন বিষয়টা অ্যাজ ইউজুয়ালি নরমাল রেটে হয়, কিন্তু যখন পার্শিয়াল শেড থাকে, গাছের শেড থাকে, তখন ইভাপোরেশন মোর অর লেস কোথাও না কোথাও একটু কম হবে। এজ এ রিজাল্ট ময়েশ্চার কনজার্ভ হবে। এই অংশটাকে আমরা বলছিলাম এখানে যদি এমনটা হয়, তাহলে ওখানে আমি টেম্পারেচার সাথে রিলেট করে ফটোসিনথেসিসের কথা বলি নাই। ওখানে বলা ছিল C3 বা C4 প্ল্যান্টের কথা বলা ছিল, যে সকল প্ল্যান্টের লাইট কিন্তু 100% লাইট কখনো এসেনশিয়ালি নিড না ফর 100% ফটোসিনথেসিস। যেমন C3 প্ল্যান্ট 40% লাইট বা 45% লাইট যদি ভিজিবল লাইট অ্যাভেলেবল থাকে, তার অপটিমাম ফটোসিনথেসিস হবে। আবার C4 প্ল্যান্টের ক্ষেত্রে এটা নিয়ার 70%, অথবা যেগুলো শেড লাভিং তাদের জন্য লাইট আরো কম লাগে, এমনটাই। ওই অংশটা আমরা বলছিলাম যে লাইটের সাথে রিলেট করে ফটোসিনথেসিস কম বেশি হতে পারে। কারোর জন্য বেশি পরিমাণ লাইট দরকার ফটোসিনথেসিস অপটিমাম হওয়ার জন্য, কারোর জন্য কম দরকার, এমন বিষয়টা। তখন লাইট যখনই শেড কন্ডিশনের সাথে ওখানে আমরা ওই যে ময়েশ্চার কনজারভেশনের বিষয়টাকে, ড্রাইং পাওয়ারটাকে কমাই দেয় বা ইভাপোরেশন কম হয়, এজ এ রিজাল্ট ওখানে ময়েশ্চার কনজার্ভ হয়। ওই কথাটা বলতেছিলাম সামিন। ওকে, এখন আমরা আসি যে বলা হচ্ছে যে এরিয়াল স্পেসটা অপটিমাম ইউটিলাইজেশন। অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে আমরা যখন আপনাদেরকে ক্লাসিফিকেশনটা পড়াইলাম, ওখানে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশনের মধ্যে দুটো বিষয় আসছিল, যে হরাইজন্টাল অ্যাসপেক্টে এন্ড ভার্টিক্যাল অ্যাসপেক্টে আমরা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমকে ক্লাসিফাই করলাম। হরাইজন্টাল যখন ছিল তখন আমরা এই স্পেসটাকে হরাইজন্টালি কিভাবে আমরা ইউটিলাইজ করি, ওখানে কত বেশি ডেন্সলি ইউটিলাইজ করতে পারি আমরা, মিক্স ডেন্স, মিক্স স্পার্স, বাউন্ডারি প্লান্টেশন, এসব কথাগুলো আসছিল। আর ভার্টিক্যাল অ্যাসপেক্টে এই যে এখন যে কথাটা বললাম, মাল্টি লেয়ার বা বিভিন্ন লেয়ার করা, ডাবল লেয়ার, সিঙ্গেল লেয়ার, মাল্টি লেয়ার, এই পারপাসে এগ্রোফরেস্ট্রি সিস্টেমে এই স্কোপ গুলো হওয়ার সুযোগ থাকে। মিক্স ডেন্স কন্ডিশন এজ ওয়েল এজ মাল্টি লেয়ার যদি থাকে, এই অ্যাসপেক্টে আমরা বলতে পারি যে এগ্রোফরেস্ট্রি সিস্টেমে স্পেসটাকে, অ্যাবাভ গ্রাউন্ড স্পেসটাকে এফিশিয়েন্টলি বা ইন্টেন্সিভলি ইউটিলাইজ হয়। এজ এ রিজাল্ট এই অংশটাকে আমরা একটা পজিটিভ অ্যাসপেক্টে নিয়ে আসতে পারি। তারপরে সয়েল কনজারভেশন এগ্রোফরেস্ট্রি সিস্টেমে ইরোশন কন্ট্রোল হয়, তার বিভিন্নভাবে এবং ইরোশন কন্ট্রোল হওয়ার মধ্যে শেল্টার বেল্ট এন্ড ওয়াইন্ড ব্রেক, উপরে যে কথাটা বলে আসলাম, এই অংশটাকে আবার এখানে রিপিট করলাম, যে সয়েল কনজারভেশন বা ইরোশন কন্ট্রোল করার পারপাসে তার একটা রোল থাকে, ওইটাও পজিটিভ অ্যাসপেক্টে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ট্রি ক্রপ কম্বিনেশন কন্ট্রোল সয়েল ইরোশন এফিশিয়েন্টলি। অনেক সময় আমরা যে ক্রপ কম্বিনেশন কম্পিটিবল, যে কোন ক্রপের সাথে কোন ট্রি বা কোন ট্রির সাথে কোন ক্রপ, এমনটা কোন সয়েল স্ট্রাকচারে কোন ট্রিটা দিলে পরে ইরোশনটা চেক হবে, সয়েলের স্টেবিলিটি কনফার্ম হবে। তো এই বিষয়টাও যদি এনশিওর করা যায়, ওখানেও সয়েলের ইরোশন হইতে পারে, যেটা বলা হয় যে ন্যাচারাল সিলেকশন অথবা আর্টিফিশিয়াল সিলেকশন থ্রু ইউর নলেজ অর এক্সপার্টাইজ, ওখানে সয়েল কনজারভেশনের অথবা ইরোশন কন্ট্রোলের একটা স্কোপ থাকে। দেন বায়োলজিক্যাল কন্ট্রোলিং এজেন্টস অফ পেস্ট। তাইলে আমরা বলি যে পেস্ট কন্ট্রোল করার বিভিন্ন এজেন্ট গুলোর মধ্যে একটা হচ্ছে যে বায়োলজিক্যাল এজেন্ট, যেগুলো পাখি অথবা অন্যান্য সোর্স থেকে পোকামাকড় খেয়ে ফেলার একটা সুযোগ থাকে। তাহলে এখানে গাছের মধ্যে বিভিন্ন রকম বার্ড অথবা বার্ড টাইপ, আরো ছোট ছোট অ্যানিমেল যারা থাকে, তারা পেস্টকে, বিভিন্ন ইনসেক্টকে নষ্ট করতে পারে। তো এই পারপাসে এই অংশটাকেও আমরা একটা পজিটিভ অ্যাসপেক্ট বলতে পারি। তারপরে মাইক্রো ক্লাইমেট এমিলিওরেশন, এখানে একটা স্মল মাইক্রো ক্লাইমেট এমিলিওরেশন বলতে গাছের জন্য যেসব ক্লাইমেটটাকে আমরা গাছ অথবা প্ল্যান্ট বা ক্রপের জন্য যেইটুকু অংশ আমাদের অ্যাটেনশনে আসবে, যেটা প্রোডাকশনের সাথে খুব বেশি রিলেটেড, এখানে মালচিং বলা হচ্ছে। মালচিং বিষয়টা ওই আগে যে কথাটা বলে আসলাম তার সাথে রিলেট করে বলা যাবে, আমরা গাছকে
গাছের বিভিন্ন পার্টকে আমরা প্রুনিং করে প্রুন মেটেরিয়ালস গুলোকে সয়েলের মধ্যে যখন আমরা অ্যাড করি তখন ওটাকে বলি মালস। তাহলে মালসের একটা ইফেক্ট হচ্ছে যে ময়েশ্চার প্রিজার্ভ করে বা ময়েশ্চারকে কনজার্ভ করে, ইভাপোরেশন চেক দেয়, তো ওই অংশটাও পজিটিভ বলা যেতে পারে মালসিং বিষয়টা। তারপরে যে ফিক্সড নাইট্রোজেন ফ্রম অ্যাটমসফিয়ার, ফিক্সড নাইট্রোজেন ফ্রম অ্যাটমসফিয়ার, তাহলে লিগিউম জাতীয় গাছ, লিগুমিনাস ফ্যামিলির আমরা 3টা সাব ফ্যামিলি জানি আমরা, যে ওখান থেকে পেপিলোনেসিয়াস বা পেপিলোনেসি, মাইমোসি, সিসালপিনিডি, ওই গ্রুপের প্ল্যান্ট গুলা যখনই সয়েলের মধ্যে আসে বা ওই প্ল্যান্ট গুলাকে কাল্টিভেট করা হয় তখন ওখান থেকে প্ল্যান্ট গুলার একটা ন্যাচারাল ক্যাপাসিটি থাকে, দেখেন ফিক্সড নাইট্রোজেন উইথ দ্য হেল্প অফ সাম ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম টাইপ ব্যাকটেরিয়ার সহযোগিতায় তারা নাইট্রোজেন ফিক্স করতে পারে, অ্যাটমসফিয়ার থেকেও পারে আবার সয়েল থেকেও পারে। তাইলে যখন নাইট্রোজেন ফিক্স করার বিষয়টা ওইটাও কিন্তু একটা পজিটিভ অ্যাসপেক্ট হতে পারে। এখানে 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্টে আমি পজিটিভ অ্যাবাভ গ্রাউন্ডের পজিটিভ বিষয়গুলো বলার একটা ইন্টেনশন দেখালাম, আমি পরে নেগেটিভ বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করছি অ্যাবাভ গ্রাউন্ডে। এই অংশটা আমি শেষ করব, পরের দিকে এসে এটা টোটাল সামারাইজ করার একটা ইন্টেনশন থাকবে। তাহলে এখানে হার্মফুল, নেগেটিভ অথবা প্রোডাকশন ডিক্রিজিং ইন্টারাকশন অ্যাবাভ দা গ্রাউন্ড, এখানে অ্যাবাভ গ্রাউন্ড শেডের কতগুলা সুবিধার কথা উপরে আমরা মেনশন করলাম। এখানে দেখেন যে শেডের একটা অসুবিধার কথা বলতেছি, এখানে শেড যখন থাকে তখন এপিক্যাল ডমিনেন্স। তাইলে সামিন ইসলাম আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা যে আমরা যে জানি যে এই যে 2 ধরনের সেল থাকে, একটাকে আমরা বলি যে মেরিস্টেম আর একটা সোমাটিক সেল, তাই না? মেরিস্টেমেটিক সেলগুলা কিন্তু এগুলা এলাইট, এগুলা আমরা মিউসিস মাইটোসিসে এগুলা পার্টিসিপেট করে। তাহলে এখন বিভিন্ন ধরনের মেরিস্টেম আমরা জানি আজ ক্লাসিফিকেশন, আপনি এই গাছের হাইটে, গাছের ভার্টিক্যাল পারপাসে যেই সব মেরিস্টেম গুলা কাজে লাগে তার নাম বলতে পারেন? না যাক স্যার, অসুবিধা নাই। আমরা এপিক্যাল ডমিনেন্স আমরা বলছি গাছের শোট বা অ্যাপেক্সে যেসব মেরিস্টেম গুলা থাকে। না স্যার আমি বলতে পারবো না। ওকে, ওই সব এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো না, অসুবিধা নেই। এপিক্যাল ডমিনেন্স যখন লাইটের শর্টেজ থাকে, শেড কন্ডিশন তৈরি হয়, তখন গাছের একটা জেনারেল টেন্ডেন্সি হয় ওরা লাইটকে হারভেস্ট করার জন্য উপরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি হয়, যেটাকে এপিক্যাল ডমিনেন্স বলে। ওখানে এই পারপাসে সব এপিক্যাল যে মেরিস্টেম গুলা, এপিক্যাল একটা মেরিস্টেমের এপিক্যাল মেরিস্টেম একটা মেরিস্টেমেটিক সেলের একটা টাইপ বা টিস্যুর একটা টাইপ, তখন এটা এপিক্যাল অংশ বা শর্ট অ্যাপেক্সে যে মেরিস্টেম গুলো থাকে এগুলো লাইটকে হারভেস্ট করার জন্য উপরের দিকে যাওয়ার একটা জেনারেল টেন্ডেন্সি থাকে। তখন এজ এ রেজাল্ট এগুলা লিন এন্ড থিন হয়ে যায়, এগুলা উপরের দিকে চলে যায়, তখন গাছের প্রোডাক্ট কমে যায়, এপিক্যাল ডমিনেন্স। এই জন্য দেখবেন যে সেইডে অনেক গাছ, অনেক বিশেষ করে সিরিয়াল ক্রপস গুলা অথবা হারবিসিয়াস ক্রপ গুলা, তখন শেড কন্ডিশনে তাদের গ্রোথ যেমন স্ট্রং এন্ড স্টাউট না হয়, লিন এন্ড থিন হয়, যেটা ডিউ টু এপিক্যাল ডমিনেন্স। তাহলে এই বিষয়টা শেড কন্ডিশনে এজ ইউজুয়ালি হয়, এক্সেপশন থাকতে পারে শেড টলারেন্ট এন্ড শেড লাভিং ক্রপের ক্ষেত্রে। এই বিষয়টা কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট হিসেবে আমরা নিতে আসতে পারি। তারপরে যে কমন যে নেগেটিভ ইফেক্ট বলা হচ্ছে কম্পিটিশন, যে কোনো কম্পিটিশন এখানে যেমন পার্টিশনিং বাট শেয়ারিং বিষয়টা, কিন্তু যখন একটা বিষয় দুজনের মধ্যে শেয়ার হবে 50% হবে, 4 জনের মধ্যে হলে 25%, এমন বিষয়টাই তো শেয়ারিং বিষয়টাই কিন্তু নেগেটিভ এখানে। তাহলে কম্পিটিশন ফর লাইট, ওয়াটার এন্ড হিউমিডিটি অর ময়েশ্চার, এমন ঘটনাটা অ্যাবাভ গ্রাউন্ডে among the component of agroforestry system হইতে পারে, এই বিষয়গুলো নেগেটিভ হইতে পারে। দেন টিলেজ অপারেশন, যখন গাছ থাকবে তখন একটা ক্রপ ফিল্ডে অথবা এখন এজ ইউজুয়ালি এফিশিয়েন্টলি অথবা ইজিলি উইদাউট ডিস্টারবেন্স এই কাজটা করা যাবে না। তাহলে এই বিষয়টাও এখানে নেগেটিভ বলা হচ্ছে। তারপরে ড্যামেজ ক্রপ বাই প্রুনিং মেটেরিয়ালস, যখন ক্রপিং সিজনে গাছের অ্যাবাভ গ্রাউন্ড অংশটাকে প্রুনিং করা হবে তখন এই প্রুনিং মেটেরিয়ালস গুলা ক্রপকে বিভিন্নভাবে ড্যামেজ করার একটা সুযোগ থাকে। তারপরে আরেকটা, এটাও নেগেটিভ ইফেক্টের মধ্যে আমরা নিতে পারি। অথবা অ্যাজ ইউজুয়ালি যখন স্লাইটলি যখন স্ট্রং উইন্ড হয় তখন থেকে একটা ব্রাঞ্চ গাছের যখন ভেঙে ক্রপ ফিল্ডে পড়ে তখন ক্রপ ড্যামেজ হওয়ার একটা সুযোগ থাকে। হোস্ট অফ পেস্ট, আমরা একটু আগে যখন বললাম যে ওখানে পেস্ট কন্ট্রোলিং এজেন্ট হিসেবে গাছটা কাজে লাগে, সিমিলারলি অনেক ইনসেক্ট এর হোস্ট, অনেক গাছ হয়, অনেক ডিজিজের, অনেক প্যাথোজেনের হোস্ট হিসেবে একটা গাছ কাজ করে। ওই গাছটা যদি কোনো ইনসেক্টের বা কোনো
প্যাথোজেনের হোস্ট হয়, তাহলে ওখান থেকে এই প্যাথোজেন বা ইনসেক্ট ক্রপের মধ্যে আসার একটা সুযোগ থাকে, এই অংশটাও নেগেটিভ হতে পারে। তাহলে আমরা অ্যাবাভ গ্রাউন্ড এখানে 10টা পয়েন্ট, বিলো 5টা পয়েন্ট নেগেটিভ, 10টা পয়েন্ট পজিটিভ আকারে আমরা আপনার আলোচনায় নিয়ে আসছি, এরকম আরো বেশি আসতে পারে। তাহলে আমরা এখন বিলো গ্রাউন্ডে যাব, আমরা সময়ের সাথে রিলেট করে বিলো গ্রাউন্ডে যাই, তারপরে আমরা ওভারঅল আবার একটা সামারাইজ করার চেষ্টা থাকবে। বিলো গ্রাউন্ডে পজিটিভ অথবা বেনিফিশিয়াল বা প্রোডাকশন ইনক্রিজিং অথবা প্রোডাকশন এনহ্যান্সিং এর কতগুলো পয়েন্টের কথা বলা আছে এখানে। বিলো গ্রাউন্ডে কনজার্ভ সয়েল ময়েশ্চার, বিলো গ্রাউন্ডে সয়েল ময়েশ্চার, সয়েল থেকে ময়েশ্চার হওয়ার জন্য উপরে যে মাল্চ ইফেক্ট বললাম, অ্যাবাভ গ্রাউন্ড বিলো গ্রাউন্ড বিষয়টাকে একেবারে ক্রিটিক্যালি ডিস্টিংগুইশ করাটা খুবই ডিফিকাল্ট, বাট এখানে আমরা অন্তত মেনশন করতে হবে যে সয়েল ময়েশ্চার, ওই যে মালচিং এর যে উপরে ইফেক্টটা থাকে, তো এটা ময়েশ্চার যখন কনজার্ভ হয়, ময়েশ্চার অবভিয়াসলি সয়েলের মধ্যে কনজার্ভ হবে, এটা সিস্টেমের বেনিফিট, এটা পজিটিভ ইফেক্ট আকারে আসবে। ব্রেক ডাউন দা প্লাউপেন হার্ড লেয়ার্স অর আদার ইনজুরেটেড লেয়ার্স। তাহলে এজ ইউজুয়ালি যখনই আমরা ক্রপ কাল্টিভেট করি, আমরা জানি প্লাউপেনের নাম আমরা জানি যে এই যে সয়েল প্রোফাইলের যে বিভিন্ন ক্রপ রুটিং জোন, ক্রপের আমরা জানি যে 6 ইঞ্চি বা 9 ইঞ্চি বা 15 সেন্টিমিটার, তার নিচে এজ ইউজুয়ালি সিরিয়াল ক্রপস গুলার রোড যায় না খুব একটা, তখন তার ওই লেয়ারে ওখানে একটা হার্ড একটা লেয়ার তৈরি হয়, ওই লেয়ারটাকে ক্রপ আর ইজিলি ভাঙতে পারে না, তখন এই লেয়ারটা কিন্তু একটা ডিস্টার্ব, ওইটাকে ডিস্টার্ব সয়েল বলা হয়, ডিগ্রেডেড সয়েল বলা হয়, যখন প্লাউপেন অথবা হার্ড কোনো লেয়ার থাকে বিনিথ দ্য সারফেস জোন বা সারফেস লেয়ার, তখন এটাকে ব্রেকডাউন করাটা এসেনশিয়ালি নিড। তখন ট্রি রোড যেহেতু ডিপ রোটেড, তখন গাছের রোড এটাকে একটা ভাঙার একটা উপায় তৈরি করে বিভিন্ন ভাবে, তাহলে ওই অংশটাকে পজিটিভ আকারে বিলো গ্রাউন্ডে একটা ইন্টারাকশন বলতে পারি আমরা। ইনক্রিজ সয়েল মাইক্রোবিয়াল পপুলেশন এন্ড অ্যাক্টিভিটিস, তাইলে উপরের দিকে যেটা আমরা একটু আগে বললাম যে মাইক্রোবিয়াল পপুলেশনের কথা, যেটা শেড কন্ডিশনের কথা বলা হলো, এমন বিষয়টা সয়েলের মধ্যে হয়, যেমন আমরা ডিকম্পোজিশন অথবা মিনারেলাইজেশনের কথা যেটুকু বললাম, ওটা কিন্তু হবে বিলো গ্রাউন্ডে, কিন্তু শেড কন্ডিশনটা যেহেতু উপর থেকে আসে, এই জন্য ওখানে তার বেনিফিটের কথা ওখানে মেনশন করা ছিল। নোডিউল ফরমেশন, অবভিয়াসলি সয়েলের মধ্যে নোডিউল হয়, অ্যাবাভ গ্রাউন্ডে নোডিউল হয়, নোডিউল রাইজোবিয়ামটা ব্যাকটেরিয়ার সহযোগিতায় গাছের রুটের সাথে এমন অংশটা হয়ে থাকে, তাহলে এটা অবভিয়াসলি একটা পজিটিভ বিষয়। তাহলে মাইক্রোরাইজাল ডেভেলপমেন্ট, মাইক্রোরাইজা বিষয়টা আপনার আজকে আমি যেহেতু সিমিনের সাথে দুই একবার কথা হচ্ছে, সিমিন আরেকবার বলেন কি মাইক্রোরাইজা সম্পর্কে আপনার ধারণা আছে? স্যার এটা হচ্ছে ব্যাকটেরিয়া নোডিউল ফর্ম করে ব্যাকটেরিয়া, ওইটা গাছের সাথে। আর মাইক্রোরাইজাটা হয়তো আমি বুঝছি, এটা বিষয়টা আপনি যেহেতু ব্যাকটেরিয়া বললেন তার আপনার ধারণা নাই, এটা মাইক্রোরাইজা হচ্ছে একটা ফাঙ্গাস। স্যার ফাঙ্গাস মাইক্রোরাইজা, মাইক্রোরাইজাটা ফাঙ্গাস না, মাইক্রোরাইজাটা হচ্ছে একটা মানে স্যার ওই রুটের সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন ফাঙ্গাসের সাথে একটা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার, আমি শেষ করি। মাইক্রোরাইজা হচ্ছে হায়ার প্ল্যান্ট বা ট্রি গাছের রুটের সাথে কিছু ফাঙ্গাসের একটা রিলেশনশিপ তৈরি হয়, এজ এ রেজাল্ট তৈরি হওয়ার পরে যে সিচুয়েশনটা তৈরি হয় ওইটাই মাইক্রোরাইজা। তাহলে এখানে এই কম্বিনেশন, এটা একটা সিম্বায়োটিক হতে পারে, মানে বোথ আর বেনিফিটেড এখানে। তাহলে গাছ থেকে ফাঙ্গাস কার্বন সোর্স থেকে কার্বন নিয়ে তাদের ভেজিটেটিভ গ্রোথ হয়, ইন রিটার্ন সে গাছকে কিছু ওয়াটার কিছু নিউট্রিয়েন্ট দিয়ে হেল্প করে। তাহলে এই বিষয়গুলোও কিন্তু সয়েলের মধ্যে হইতে পারে উইথ দ্য হেল্প অফ ট্রি, এই বিষয়টাও পজিটিভ। ব্যালেন্স ইউটিলাইজেশন অফ নিউট্রিয়েন্ট, সয়েল প্রোফাইলের মধ্যে যখন সয়েল প্রোফাইলের বিভিন্ন লেয়ারে রুট সিস্টেম অ্যাভেলেবেল থাকবে, তাহলে বিভিন্ন লেয়ারে অ্যাভেলেবেল নিউট্রিয়েন্ট গুলা তখন ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাইজ ওয়েতে ইউটিলাইজড হবে, কেননা ক্রপ এন্ড ট্রি যখন কম্বাইন্ডলি থাকবে, সয়েল প্রোফাইলের বিভিন্ন লেয়ারে রুট অ্যাভেলেবেল থাকবে, এজ এ রেজাল্ট তখন নিউট্রিয়েন্ট গুলার এফিশিয়েন্ট ইউটিলাইজেশন হবে, এমনটাই একটা হাইপোথিসিস আছে। আমরা বিশ্বাস করি, আমরা কিছুটা ওখান থেকে ধারণাটাও আমরা কিছুটা কনফার্ম করব আরো কিছু আলাপের মাধ্যমে। ব্রিঙ্গিং নিউট্রিয়েন্টস রিলিজ বাই ওয়েদারিং ইন লোয়ার সয়েল হরাইজন, সয়েল প্রোফাইলটা যদি আপনারা সয়েল সায়েন্সেস থেকে যেটা শিখছেন, সয়েল প্রোফাইলের একেবারে লোয়ার লেয়ারে গেলে ওখানে বেড রক্স থাকে, কন্টিনিউয়াস রক্স মিনারেলস এর ওয়েদারিং হয়, ওখানে নিউট্রিয়েন্টস অনেক নিউট্রিয়েন্ট গুলো অ্যাভেলেবল ফর্মে রিলিজড হয়, এগুলা উপরে আসার জন্য সয়েল প্রোফাইলের উপরে কিভাবে আসবে, হয়তোবা এজ ইউজুয়ালি ফিজিওলজিক্যাল প্রসেস কিছু টুকটাক আসতেই পারে, বাট এখানে মেজর রোলটা প্লে করে, মেজর রোলটা মোর দেন 90% রোল প্লে করে ট্রি রুট সিস্টেম। ওরা লোয়ার লেয়ার থেকে ওদেরকে অ্যাবজর্ব করে আপটেক করে ওরা উপরের লেয়ারে নিয়ে আসে, তাহলে এই অংশটাও কিন্তু পজিটিভ।
trapping and recycling nutrient otherwise have been lost by leaching. তাহলে এখন ক্রপ শুধু সিঙ্গেল ক্রপ থাকতো, ক্রপিং সিস্টেমের মধ্যে বা এগ্রিকালচারাল সিস্টেমে যখনই হারবিসিয়াস ক্রপ কাল্টিভেট করা হয়তো তখন হয়তো বা ক্রপ রোট জোনটা সয়েলের সারফেস হরাইজন, বিনিথ দ্য সারফেস হরাইজন, তখন নিউট্রিয়েন্ট গুলোকে ইউটিলাইজ করার কোনো স্কোপ থাকতো না। এগুলা লিচিং, ড্রেনেজ, পার্কুলেশন এই পারপাস এগুলা লস হয়ে যেত। তাহলে এইটুকু অংশকে ট্র্যাপিং করে ট্র্যাপ করে এগুলোকে উপরে নিয়ে আসার একটা স্কোপ থাকে থ্রু ট্রি রুট সিস্টেম। এজ এ রিজাল্ট এগুলা রিসাইকেল আবার পুনরায় ইউজ হওয়ার একটা সুযোগ থাকে। ওয়াটার কনজারভেশন, ওই যে মালচিং ইফেক্ট এই অংশটাও হয়, ওইটাও একটা পজিটিভ ইফেক্ট হতে পারে। বিলো গ্রাউন্ড স্পেসটার ইউটিলাইজেশন এফিশিয়েন্টলি হবে বাই দ্য ডিফারেন্ট রুট সিস্টেম অফ ট্রিজ এন্ড ক্রপস, রিডিউস ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট লস বাই ক্রিয়েটিং সেফটি নেটস। এই বিষয়টা ওই নাম্বার 0.6 এর সাথে এটা খুব রিলেট। সেফটি নেট শব্দটা এখানে আসছে, সেফটি নেটস। তাহলে যখন ট্রি রুট সিস্টেম বিনিথ দা সয়েল সারফেস বা সয়েল প্রোফাইলের মাঝের লেয়ার বি অথবা সি হরাইজনে যখনই গাছের রুট গুলা, রুট নেটওয়ার্ক গুলা নেটের মতো থাকে, তখন লিচিং বা ড্রেনেজ পার্কুলেশনের মাধ্যমে এবাব লেয়ার থেকে বা সারফেস লেয়ার থেকে যেসব নিউট্রিয়েন্ট গুলা নিচে যাবে তখন এগুলা ওখানকার ট্রি রুটের নেটওয়ার্কের মধ্যে এগুলো আটকে যেতে পারে, ওগুলো অবজার্ভ হতে পারে, কিছুটা রিসাইকেল হতে পারে। এই জন্য এটাকে ওই নেটটাকে ট্রি রুট সিস্টেমের যে নেটওয়ার্কটাকে আমরা সেফটি নেটস, কেননা এগুলা লিচিং বা ওই পারপাসে যেসব নিউট্রিয়েন্ট গুলা লস হবে তাদেরকে রিকেপ করার, তাদেরকে রিভাইভ করার, তাদেরকে রিট্রাইভ করার যে একটা ওয়ে হয়, তখন এটা একটা সেফটি নেট আকারে কাজ করে। তারপরে রোড টার্ন ওভার। তাহলে এখানে এজ ইউজুয়ালি আমরা রুট সিস্টেমটাকে যদি গাছের রুট সিস্টেম, ক্রপের রুট সিস্টেম দুইটাই দেখি, যে রুটের একটা ট্যাপ রুট সিস্টেম থাকে, মেইন একটা রোড যেটা ডিপ থ্রাস্টিং, এটা নিচের দিকে যাবে প্ল্যান্টকে অ্যাঙ্কর করার জন্য, প্ল্যান্টকে এস্টাবলিশ করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, ওটা দাঁড়িয়ে থাকার জন্য সহযোগিতা করে। তার তখন স্ট্যাপ রোড থেকে কতগুলা ব্রাঞ্চ রোড থাকে, সাব ব্রাঞ্চ থাকে। ফাইনালি তাদের যে একেবারে যে ফাইনাল যে থিন যে রোডটা, ওটাকে আমরা বলি যে রোড হেয়ার। রোড হেয়ার যেটাকে অনেক সময় ফিডার রোড বলা হয়, ওই অংশটাই গাছ সয়েল থেকে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে, নিউট্রিয়েন্টটাকে সে কালেকশন করে রোটের বিভিন্ন পার্টের মাধ্যমে সে স্টেমের লিফের বিভিন্ন অংশে সে সাপ্লাই দেয়। প্লিজ সাউন্ড অফ করেন। আপনি বুঝতেছেন কে, কার সাউন্ডটা অন প্লিজ। টার্ন ওভার বলতে আমরা জানি যে এই রুট হেয়ার গুলা রিনিউ হয়, সে প্রতি বছর সে মারা যায় আবার তৈরি হয়। তাহলে এখন আমরা যে একটু আগে মাইক্রোরাইজার কথা বললাম অথবা নডিউলের কথা বললাম, তো এগুলাও কিন্তু রুট হেয়ারের কন্ট্যাক্টই হয়। একটা ফাঙ্গাস রুট হেয়ারের সাথে সে সিম্বায়োটিক রিলেশন তৈরি করে, সে অ্যাক্টো মাইক্রোরাইজা অথবা বেসিকুলার আরবাসকুলার মাইক্রোরাইজা, যেটাকে অ্যান্ডো মাইক্রোরাইজা, গাছের ইনসাইডে ঢুকে অথবা আউটসাইডে সে একটা ওভারগ্রোথ তৈরি করে। তাহলে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন অথবা নডিউল ফর্ম করে রুটের কন্ট্যাক্ট, রুট হেয়ারের কন্ট্যাক্টে বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা। তাহলে এই রুট হেয়ার গুলা ইনক্লুডিং উইথ মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন অথবা নডিউল ফরমেশন, তখন এই রুট গুলো যখন রিনিউ হয়, এক ইয়ারে রিনিউ হয়, তখন আবার আগের ইয়ারের যে রুট হেয়ার গুলা থাকে এগুলা তখন সয়েলের মধ্যে অর্গানিক ম্যাটার সে অ্যাড হয়। তখন থ্রু এডিশন অফ সাচ টাইপ অফ রুট হেয়ার উইথ mycorrhizal association or nodule association, nodulated association, তখন একটা হিউজ নাম্বার অফ রুট হেয়ার সয়েলের মধ্যে অ্যাড হয়। এজ এ রিজাল্ট সয়েলের মধ্যে অর্গানিক ম্যাটার তৈরি হওয়ার একটা সুযোগ থাকে। তাহলে রুট টার্নওভার অংশটা কিন্তু এখানে সয়েলের বিলো গ্রাউন্ডে একটা পজিটিভ অ্যাসপেক্ট। আমরা এখানে এই 10টা পয়েন্ট, সয়েল কনজারভেশন টু রুট টার্নওভার পর্যন্ত, এই পয়েন্টগুলোকে বিভিন্নভাবে আমরা বিলো গ্রাউন্ডে পজিটিভ ইন্টারঅ্যাকশন বলতে পারি। আবার বিলো গ্রাউন্ডে নেগেটিভ ইন্টারঅ্যাকশন গুলা কি হতে পারে বা প্রোডাকশনকে ইনক্রিজ করে এমন বিষয়গুলো কি হতে পারে, আমরা এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে আছে, সিম্পলি কয়েকটা পয়েন্ট। এগুলো আরো বেশি হতে পারে। বলা হচ্ছে কম্পিটিশন ফর ময়েশ্চার এন্ড নিউট্রিয়েন্ট বিটুইন দ্য রুট সিস্টেম অফ ট্রিজ এন্ড ক্রপস, বিটুইন দ্য রুট সিস্টেম অফ ট্রিজ এন্ড ক্রপস। কালকের ক্লাসে যখনই আমরা ইন্টারঅ্যাকশনকে রিয়েলাইজ করার জন্য গাছের রুট সিস্টেম গুলার ছবি আপনাকে দেখাইলাম, দেখা গেল যে রুট সিস্টেম ক্লোজ কন্টাক্ট টু ট্রিজ এন্ড ক্রপস, তাদের মধ্যে অবভিয়াসলি ময়েশ্চার শেয়ারিং হবে, নিউট্রিয়েন্ট শেয়ারিং হবে। যার ক্ষমতা বেশি, যার অ্যাডহেশন অথবা কোহেশন ফোর্স বেশি, সে নিউট্রিয়েন্টটাকে অ্যাবজর্ব করে নিয়ে আসবে। তাহলে এই রিলেশনটাই হবে কম্পিটিশন। তাহলে এই কম্পিটিশন বিষয়টা অবভিয়াসলি নেগেটিভ বিলো দ্য গ্রাউন্ড ফর
নিউট্রিয়েন্ট অ্যাজ ওয়েল এজ ফর ময়েশ্চার। তাহলে টিলেজ পারপাসে যখন টিলেজ ইমপ্লিমেন্টস গুলাকে সয়েলের মধ্যে ইমপ্লিমেন্ট করা হবে, ট্রি রুট সিস্টেমটা এখানে একটা হিউজ ডিস্টার্ব, তাহলে এটা একটা হিউজ নেগেটিভ ইফেক্ট। তাইলে ফাইনালি আরেকটা পয়েন্ট আমরা নিয়ে আসছি এখানে, অ্যালেলোপ্যাথি। অ্যালোপ্যাথি শব্দটা নতুন। তাহলে অ্যালোপ্যাথি সম্পর্কে আমি বিসেকশনের কাউকে একটু যদি কারো ধারণা থাকে ওই ওয়ার্ডটা সম্পর্কে, বিসেকশন থেকে অথবা ডিসেকশন থেকে। ডিসেকশন থেকে আমি বলি, আপনি বলেন, বাকিরা অবজান, আপনি বলেন, কে বলছেন? আপনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ জি বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন, নাম বলেন। এরকম কোনো একটা সেতু। হ্যাঁ সেতু বলতেন, বলেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? সেতু, শুনতে পাচ্ছি, সেতু বলেন। মানে একটা প্ল্যান্ট স্যার তার ফিজিওলজির মাধ্যমে এমন কোন কেমিক্যাল যদি তৈরি করে যেটা কিনা মানে তার আশেপাশে যে প্ল্যান্ট গুলো আছে ওইগুলার গ্রোথ বা ডেভেলপমেন্টকে উপর যদি প্রভাব ফেলে, তাহলে ওই ইন্টারঅ্যাকশনটা হচ্ছে অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি, ফাইন, থ্যাংক ইউ, আপনার একেবারে ক্লিয়ার কনসেপ্ট। অ্যালোপ্যাথি হচ্ছে আমরা যখন কম্বাইন্ড প্রোডাকশন হয়, ইন্টিগ্রেটেড প্রোডাকশন হয়, যখন অনেকগুলো কম্পোনেন্ট, বিভিন্ন ধরনের আর প্ল্যান্ট কম্পোনেন্ট একসাথে থাকে, তখন একটা প্ল্যান্ট থেকে যদি কোনো কেমিক্যাল অথবা বায়োকেমিক্যাল সিক্রেট হয়, সিক্রেটেড কেমিক্যালটা তার নেইবারিং আদার প্ল্যান্টের জন্য হার্মফুল হয়। এজ ইউজুয়ালি বলা হয় সিক্রেটেড কেমিক্যাল গুলা পয়জনাস, এমনটাই এগুলা তার আশেপাশে সারাউন্ডিংস এ যে অন্যান্য যেসব কম্পোনেন্ট থাকবে তার জন্য যদি ক্ষতিকর একটা ইফেক্ট হয়, ওই অংশটাকে বলি আমরা অ্যালোপ্যাথি। সিম্পলি আমরা অ্যালোপ্যাথিকে ডিফাইন করি এইভাবে, অ্যালোপ্যাথি ইজ দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্ট রিলিজ phytochemicals directly into their surrounding environment, inhibiting seed germination and growth of established neighboring species. This is allelopathy. তাহলে এখন এই অ্যালোপ্যাথি বিষয়টা তাহলে এখানে একটা নেগেটিভ ইফেক্ট, যেহেতু সে তার গাছ থেকে যদি কোনো, সাপোজ আমরা ধরলাম যে গাছ একটা যে লার্জার অংশ, একটা ডমিনেটেড অংশ, সে বেশি পরিমাণে ভলিউম অকুপাই করবে অ্যাবাভ দা গ্রাউন্ড, বিলো দা গ্রাউন্ড, তার রুট সিস্টেম থেকে বিভিন্ন কেমিক্যাল সিক্রেট হবে, আর ওই সিক্রেটের অংশটার অ্যামাউন্ট অনেক বেশি হবে, এটা ক্রপকে ক্ষতি করার একটা সুযোগ থেকে যায়। এমন অংশটাকে আমরা বলতেছি অ্যালোপ্যাথি, আর এটাই একটা নেগেটিভ ইন্টারঅ্যাকশন বিলো দা গ্রাউন্ড। তাইলে এখন আমি সিমিনকে যে জন্য আমি খুঁজতেছিলাম শুরু থেকে আর কি, আমি এই অংশটা আপনার সাথে শেয়ার করার জন্য। সিমিন শুনতে পাচ্ছেন? না স্যার, সামিন। ও সামিন, সামিন, সরি সামিন ইসলাম, শুনতে পাচ্ছেন? জি স্যার, মানে মাঝে মাঝে নেটওয়ার্ক একটু প্রবলেম করে স্যার, এখন শুনতে পাচ্ছি। আমি তো বললাম যে অ্যালোপ্যাথি একটা নেগেটিভ ইফেক্ট বিলো দা গ্রাউন্ড, কেননা অ্যালোপ্যাথি হচ্ছে গাছ থেকে কোনো একটা কেমিক্যাল বা ফাইটোকেমিক্যাল সিক্রেট হবে যেটা ক্রপের ক্ষতি করবে, এই জন্য এটা একটা নেগেটিভ ইফেক্ট। তা আমি যদি সামিনকে বলি, সামিন আপনি অ্যালোপ্যাথি একটা পজিটিভ ইফেক্টও হইতে পারে, এটাকে কি আপনি এক্সপ্লেইন করা সম্ভব আপনার পক্ষে? স্যার, অনেক সময় কিছু প্ল্যান্টের থেকে এরকম কিছু কেমিক্যাল রিলিজ হয়, যার ফলে দেখা যায় অনেক পেস্ট ওই প্ল্যান্টের কাছে আসে না বা ক্রপের কাছে আসে না। তো এই দিক থেকে চিন্তা করলে হচ্ছে সেটা পজিটিভ এফেক্ট করবে, মানে ক্ষতিকর পেস্ট যদি আর কি এখানে অনেক সময় কাছে আসে না। আর একটু মেনশন করেন, আমরা ঠিক আছে এইটুকু অংশ আর একটু অ্যাড করা যায়, পেস্টের নাম বলেন কিছু এখানে এই জায়গাতে, যেমন প্ল্যান্ট পেস্ট হইতে পারে, কোন প্ল্যান্ট পেস্ট হয়? জি স্যার, প্ল্যান্ট পেস্ট তো আছে স্যার, কিন্তু এখন স্পেসিফিক্যালি কোন কেমিক্যালের জন্য কোন পেস্ট এটা স্যার আমরা জানি আপনি এগ্রোনমিতে উইড পড়ছেন? জি স্যার, উইড। উইড কাকে বলে? স্যার, উইড হচ্ছে এমন যেটা আমাদের ট্রিজ আর ক্রপের এমন কিছু সাথে যেগুলো এক্সট্রা জিনিসগুলো হয়, যেগুলো আমাদের প্রয়োজন হয় না, আমাদের মেইন ক্রপ বাদে বাকিগুলো স্যার, সেগুলো হচ্ছে আমাদের ডিজায়ারেবল ক্রপের সাথে অন্যান্য যেসব প্ল্যান্ট গুলা থাকবে এগুলো আনডিজায়ারেবল প্ল্যান্টটাই উইড, তাই না? এখন অ্যালোপ্যাথি পারপাসে যে কেমিক্যালটা সিক্রেট হবে ওটা যদি আনডিজায়ারেবল প্ল্যান্ট গুলাকে যদি ক্ষতি করতে পারে, তাইলে তখন তো এটা বেনিফিশিয়াল। আপনি বলেন ওই অংশটাও এক্সাক্ট অ্যাকুরেটলি কারেক্ট, যে কেমিক্যাল যদি আসে তার জন্য যদি কোনো সয়েলের মধ্যে কোনো ইনসেক্ট অথবা আদার কোনো প্যাথোজেন না আসে,
ওইটাও বিষয়টা পজিটিভ ইফেক্ট। তাহলে অ্যালোপ্যাথি বিষয়টা আমরা যখন নেই ইন্টারাকশন পাস, আপনারা দেখবেন যে আমরা বেশ কতগুলো ইকুয়েশন ডেভেলপ করবো বা ইকুয়েশন ডেভেলপ করা আছে, এগুলা এক্সপ্লেন করবো, এগুলোকে ইউটিলাইজ করবো। তখন দেখা যাবে অ্যালোপ্যাথিকে আমরা ইউটিলাইজ করবো প্লাস মাইনাস দিয়ে। অ্যালোপ্যাথিকে ইউটিলাইজ করবো আমরা প্লাস প্লাস হবে এই পারপাসে, আর নেগেটিভ বিষয়টা তো এজ ইউজুয়ালি আমরা জানি। ওকে, তাহলে সামিন বলবেন স্যার আপনি আমাকে কেন খুঁজলেন? আমি আমার আগের যে টিচার যে কাজী কামরুল ইসলাম পারভেজ, সে আমার ছাত্র। তো সে বললো যে স্যার সামিন খুব প্রগ্রেসিভ, সে খুব পড়াশোনা করে, এমন একটা ধারণা ওর ক্লাস থেকে হয়েছে আর কি। এই জন্য আমি তার কথাটাকে জাজ করার জন্যই আমি আপনাকে খুঁজতেছিলাম। থ্যাংক ইউ স্যার। স্যার চেষ্টা করি। ওকে স্যার, তাহলে স্যার আপনাকে আমি কালকের ক্লাসে যেসব মেটেরিয়ালস গুলো সবাইকে দিলাম, তাহলে আমি গত ক্লাসের মেটেরিয়ালসটা কিন্তু আপনাদের কাছে অ্যাভেলেবেল এখন, গত ক্লাসের মেটেরিয়ালস, তাই না? কালকের ক্লাসে আমি যেটুকু পড়াইছি আপনাদেরকে ওই মেটেরিয়ালস গুলো কিন্তু আমি আমাদের যে ভার্চুয়াল এগ্রো ফরেস্ট্রি লাইব্রেরিতে অ্যাভেলেবেল আছে ক্লাসরুমে। তাহলে এখন আজকে তো আমি সহসা দিব। এখন আমি পরের স্লাইডে যাব আপনাদের সবার উদ্দেশ্যে। আমার সময় 4 মিনিট সময় আছে। এই ছবিটা দেখেন, এই যে শুরুতে একটা ছবি দেখালাম আমি, ওটা ছিল আর একটু মডিফাইড। আমি বললাম যে আমাদের মাস্টার্সের একটা স্টুডেন্টের দ্বারা ওই ছবিটা ডেভেলপ করা। তাহলে এই ছবিটা আমি যখন লেকচারার ডিউরিং 1999 তখন আপনাদের 3-1 এর, তখন 3-1 তো আর এরকম ভাবে ছিল না, থার্ড ইয়ার তখন আর অ্যানুয়াল সিস্টেমে থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট দ্বারা ড্র করা এই ছবিটা আমি রেখে দিছি ওই সময়কার। এই ছবিটা হয়তোবা ওইটার চেয়ে লেস ইনফরমেটিভ, ইনফরমেশন একটু কম আছে। আমি যে শুরুতে যে ছবিটা দিলাম ওইটা খুব মোর ইনফরমেটিভ, অথবা আমি যেসব ইনফরমেশন গুলো এখানে এক্সপ্লেইন করলাম, এখানে অ্যাবাভ গ্রাউন্ডে পজিটিভ নেগেটিভ, বিলো গ্রাউন্ডে পজিটিভ নেগেটিভ, কমপক্ষে 30-40টা পয়েন্ট এখানে আসছে পজিটিভ অথবা নেগেটিভ আসপেক্টে, আসছে না? তো এখন এই পয়েন্ট গুলাকে ইনক্লুড করে এই ছবিটাকে আমি বলবো যে আরেকটু মডিফাই করেন। আপনাদের মধ্যে এখানে আজকে 362 জন, 352 জন, এর মধ্যে আমি একজন, 351 জন আপনারা অ্যাভেলেবেল। 351 জনের মধ্যে আমার একটা প্রশ্ন, ক্রিয়েট বেস্ট ওয়ান এন্ড সাবমিট টু মি, এরকম একটা বিষয় যে পসিবল ইন্টারাকশনস এন্ড টিসিআই, এই এরকম বিষয়টা লেবেলিং এমন একটা ছবি আরো সুন্দর করে। এটা নট অবলিগেটরি, এটা আপনার জন্য এটা ইলেকটিভ, আপনি অপশনাল, আপনি করতেও পারেন নাও করতে পারেন। বাট আমার ডিজায়ার কেউ একটা এরকম বেস্ট ওয়ান তৈরি করেন। এই ভিশনটা কেউ হতে পারে, এটা যে কেউ হতে পারে, তাই না? তাহলে আমি বলবো যে এরকম এই লুকের জন্য আমি ওয়েট করে আছি। কেউ নট অবলিগেটরি, কেউ যদি এরকম ভালো একটা বিষয়, আমি আরেকটু এখানে এনকারেজ করব, এখানে ছবিটা টোটালটাই এখন কালারফুল ছবি তৈরি করা সম্ভব। আপনি এটা ফ্রি হ্যান্ডও করতে পারেন, অথবা বিভিন্ন সফটওয়্যার বা ইউটিলাইজ করেও এটাকে আপনি তৈরি করতে পারেন। তাহলে এটা হবে সিম্পল, ইজিলি রিয়েলাইজেবল, এমন একটা বিষয়। এত বেশি কমপ্লেক্স হবে না যেটাকে পড়ার জন্য, বোঝার জন্য আমাকে আরো স্টাডি করতে হবে, এমনটা না। সিম্পল, ইজি, অথবা অ্যাজ ওয়েল অ্যাজ ইনফরমেটিভ, সবগুলা বিষয় ইনক্লুডেড হবে। ইজিয়েস্ট ওয়েতে কিভাবে হবে এমন একটা ওয়ে যদি কেউ তৈরি করতে পারেন, সে আমার কাছে হাইলি তার জন্য অ্যাপ্রিসিয়েশন থাকবে। মোস্ট আমি ওটা জন্য আলাদা কোনো বেনিফিট দিয়ে দিব, মার্কস দিয়ে দিব এমনটা আমি বলতেছি না, বাট স্টুডেন্টটাকে অন্তত আমি এনকারেজ করতেই পারবো যে সে স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট। তাহলে যে ক্রিয়েট বেস্ট ওয়ান এন্ড সাবমিট টু মি, কে করবেন আমি জানি না, নট অবলিগেটরি, কেউ একজন, কেউ দুইজন, কেউ তিনজন যদি করেন, এটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড টু, এমনটাই। তাইলে আপনাদের পরের ক্লাসের সময় প্রায় কাছাকাছি 1-2 মিনিট সময় আছে। এখন যদি আপনাদের কেউ যদি আমাকে কিছু বলতে চান বলেন, তাহলে স্যার আমরা স্ক্রিন শেয়ার স্টপ করি। তাহলে আপনি কেউ কথা বলে সরাসরি এসে কথা বলেন। স্যার এপিক্যাল ডমিনেন্সের যেটা একটু বললে ভালো হয়। এপিক্যাল ডমিনেন্স কে সামিন বললেন? জি স্যার। ওই ভিডিওতে আসেন দেখি আপনারা চিনি কিনা দেখি আমি। স্যার থাক, আরেকদিন আসবেন। আচ্ছা ওকে আরেকদিন আসেন। এপিক্যাল ডমিনেন্স স্যার, এখন এপিক্যাল ডমিনেন্স বলতে আমরা ভার্টিক্যাল লেংথ, যে আমরা ভার্টিক্যাল গ্রোথ যেটা গাছের কিভাবে হয়, এপিক্যাল মেরিস্টেম গুলার ডিভাইডেশন হয়, তাদের সংখ্যায় বাড়ে, সাইজে বাড়ে, তখনই আমাদের ভার্টিক্যাল এক্সপানশন হয়, যেটাকে আমরা হাইট গ্রোথ বলি। তাহলে এমন বিষয়টা যখনই পার্শিয়াল শেড থাকবে বা শেড কন্ডিশন থাকবে, তখন ওই প্ল্যান্টের এপিক্যাল বা ওই শোটটা, প্ল্যান্ট শোটটা
তো লাইট খোঁজার জন্য তার একটা জেনারেল টেন্ডেন্সি হয়ে যাবে, আর লাইট তো নাই আরেকটু উপরে যাই, লাইট তো নাই আরেকটু উপরে যায়, এজ এ রেজাল্ট তার আর হয়তো ডায়ামিটার কমে যায়, তার হাইট বেড়ে যায়, এজ এ রেজাল্ট সে লিন এন্ড থিন হয়ে যায়। তাইলে ওই উপরে যাওয়ার যে টেন্ডেন্সিটা, দিস ইজ দ্য অ্যাপিক্যাল ডমিনেন্স। উপরে যাওয়ার যে টেন্ডেন্সিটা লাইট হারভেস্ট করার জন্য, দিস ইজ অ্যাপিক্যাল ডমিনেন্স। ওকে।